আজকের আলোচনাটা শুরু করি একটা খুব পরিচিত অনুভূতি দিয়ে। মানে কখনো কি এমন মনে হয়েছে যে মনোযোগটা কিছুতেই ধরে রাখা যাচ্ছে না? হয়তো জরুরি কোনো কাজ সামনে পড়ে আছে, কিন্তু মন বারবার চলে যাচ্ছে ফোনের দিকে, বা সোশ্যাল মিডিয়া দেখছি, বা অন্য কিছু করছি। হ্যাঁ, এটা আজকাল অনেকেরই হয়। খুব কমন একটা ব্যাপার। যদি এমনটা মনে হয়ে থাকে, তবে এই অভিজ্ঞতা কিন্তু এখন অনেকেরই হচ্ছে। তো কেন এমন হয়, আর এর থেকে বেরোনোর পথই বা কী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা আজ আলোচনা করব থিওভো মেরিসের লেখা ডোপামিন ডিটক্স বইয়ের কিছু অংশ নিয়ে। প্রীতম মুজতাহিদের বাংলা অনুবাদ করেছেন। দেখা যাক এই উৎস আমাদের মনোযোগের সংকট বুঝতে কতটা সাহায্য করে। ঠিক তাই। আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ডোপামিন নামে মস্তিষ্কের একটা কেমিক্যাল আছে, সেটা কিভাবে আমাদের মনোযোগ আর ইচ্ছেগুলোকে কন্ট্রোল করে। আর দেখব আজকালকার জীবনে নানা সহজলভ্য জিনিস মানে স্টিমুলেশন কিভাবে সেই সিস্টেমটাকে প্রভাবিত করছে। আর অবশ্যই ডোপামিন ডিটক্স ব্যাপারটা আসলে কি, আর মনোযোগ ফেরাতে এটা কতটা কাজের সেটাও জানার চেষ্টা করব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বোঝার চেষ্টা করি সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। বইয়ের শুরুতেই লেখক একটা প্রশ্ন তুলেছেন, কেন আমরা প্রায়শই গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এমন কিছুতে ডুবে যাই যা হয়তো অতটা জরুরি নয়। যেমন ধরুন, একটা জরুরি রিপোর্ট শেষ করতে হবে, কিন্তু ফেসবুক নিউজ ফিড স্ক্রল করা বা ইউটিউবে মজার ভিডিও দেখাটা অনেক বেশি টানে। এটা কি শুধু আমাদের ইচ্ছাশক্তির অভাব? এ এ দেখুন, ব্যাপারটা ঠিক শুধু ইচ্ছাশক্তির অভাব বলাটা ঠিক হবে না। এর পেছনে আমাদের ব্রেনের কেমিস্ট্রি, বিশেষ করে ডোপামিন মানে ওই নিউরোট্রান্সমিটারটার একটা বড় ভূমিকা আছে। সহজ করে বললে, ডোপামিন আমাদের মস্তিষ্ককে কোনো একটা পুরস্কারের আশায় রাখে আর সেটার জন্য কাজ করতে মোটিভেট করে। আচ্ছা। যখন আমরা এমন কিছু করি যা থেকে আনন্দ পাই বা পাওয়ার আশা করি, ধরুন ভালো কিছু খাওয়া বা সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়া, গেমে জেতা বা নতুন কিছু জানা, তখন ব্রেনের ডোপামিন রিলিজ হয়। এটা আমাদের ভালো লাগায় আর ওই কাজটা আবার করার জন্য ইন্সপায়ার করে। কিন্তু ভালো লাগাটা তো ভালোই। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে আজকালকার দিনে মানে আমাদের চারপাশে এখন এমন অনেক জিনিস আছে যা খুব সহজে, খুব তাড়াতাড়ি আর প্রায় কোনো চেষ্টা ছাড়াই ব্রেনের ডোপামিন রিলিজ করাতে পারে। যেমন? এই যে ধরুন, স্মার্টফোনের নোটিফিকেশন, ভিডিও গেমসের একটা লেভেল পার করা, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং যার কোনো শেষ নেই, বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের নতুন শো বা মুভি, এসবই খুব সহজ স্টিমুলেশন। হ্যাঁ, তা তো বটেই। বইতে লেখক বলছেন, এই সহজলভ্য আর অতিরিক্ত স্টিমুলেশন মানে ওভার স্টিমুলেশনের লাগাতার স্রোত আমাদের ব্রেনের ডোপামিন সিস্টেমটাকে একরকম ক্লান্ত করে ফেলছে। এর ফলে কি হচ্ছে, যেসব কাজের জন্য ধৈর্য দরকার, গভীর মনোযোগ দরকার বা পরিশ্রম দরকার, সেই কাজগুলো আর ইন্টারেস্টিং লাগছে না। তার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের মস্তিষ্ক সহজ, ইনস্ট্যান্ট আনন্দের দিকে এতটাই ঝুঁকে পড়ছে যে কঠিন কিন্তু জরুরি কাজগুলো করার জন্য যে মনোযোগ বা মোটিভেশন দরকার, সেটাই তৈরি হচ্ছে না। একদম ঠিক তাই। বিষয়টা আরও জটিল হয় যখন আমরা বুঝি যে ডোপামিন শুধু আনন্দ দেয় তা নয়, এটা এক্সপেকটেশন আর ডিজায়ার তৈরি করে। কিছু পাওয়ার আগে ডোপামিন আমাদের সেটা পেতে মোটিভেট করে। আর আজকালকার টেকনোলজির অ্যালগোরিদমগুলো কিন্তু ঠিক এই সিস্টেমটাকেই কাজে লাগায়। সোশ্যাল মিডিয়া বা ভিডিও প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা কন্টিনিউয়াসলি আমাদের সামনে এমন কিছু আনে যা ডোপামিনকে ট্রিগার করে, যাতে আমরা ওখানেই থাকি। হ্যাঁ, ফলে আমরা ওই প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে পারি না। বইটার মূল কথা যদি এক লাইনে বলি, আজকালকার টেকনোলজি আমাদের ডোপামিন সিস্টেমকে একরকম হাইজ্যাক করে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ফাঁদে ফেলছে, আর এটা আমাদের লং টার্ম গোলের জন্য যে ফোকাস দরকার সেটা কেড়ে নিচ্ছে। আসক্তির মতো। এটা অনেকটা মাদকের আসক্তির মতো একটা সাইকেল তৈরি করে, যেখানে সামান্য একটু উত্তেজনার জন্য আমরা আসল কাজ থেকে দূরে সরে যাই। এই হাইজ্যাক হওয়ার ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার। মনে হচ্ছে যেন আমাদের অজান্তেই ঘটছে পুরোটা। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? এখানেই কি ডোপামিন ডিটক্সের আইডিয়াটা আসছে? এটা আসলে কি জিনিস? হ্যাঁ, এই অবস্থা থেকে সচেতনভাবে বেরিয়ে আসার একটা পথ হিসাবেই লেখক ডোপামিন ডিটক্সের ধারণাটা এনেছেন। সহজ ভাষায় বললে, ডোপামিন ডিটক্স হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে সেই সব কাজ থেকে ইচ্ছে করে দূরে রাখা যেগুলো ব্রেনে অতিরিক্ত আর সহজলভ্য ডোপামিন রিলিজ করে, আমাদের মনোযোগ কেড়ে নেয় আর আমাদের ডিস্ট্র্যাক্টেড করে তোলে। এর উদ্দেশ্যটা কি? শুধু কিছু সময়ের জন্য নিজেকে একটু দূরে সরিয়ে রাখা?
মূল উদ্দেশ্যটা তার চেয়েও একটু গভীর। উদ্দেশ্য হল ব্রেনের ডোপামিন রিসেপ্টরগুলোর সেন্সিটিভিটি, মানে সংবেদনশীলতা, সেটাকে আবার নর্মাল স্টেটে ফিরিয়ে আনা। মানে যখন ব্রেন কন্টিনিউয়াসলি হাই লেভেল স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে যায়, তখন সাধারণ বা কম স্টিমুলেটিং জিনিসগুলো আর আনন্দ দেয় না বা আকর্ষণীয় মনে হয় না। ডিটক্সের মাধ্যমে এই ওভার স্টিমুলেশন থেকে একটা ব্রেক নিলে ব্রেন ধীরে ধীরে তার স্বাভাবিক সেন্সিটিভিটি ফিরে পায়। আচ্ছা, এর ফলে কি হয়, কম উত্তেজক কিন্তু জরুরি কাজগুলো, যেমন ধরুন পড়া, লেখা বা কোনো ডিপ থিঙ্কিংয়ের কাজ, এগুলো আবার ইন্টারেস্টিং বা ফোকাস করার মতো মনে হতে শুরু করে। এটা অনেকটা কানের হেডফোন খুলে কিছুক্ষণ চুপচাপ থাকার মতো। তারপর চারপাশের সাধারণ শব্দগুলো অনেক পরিষ্কার শোনা যায়। ইন্টারেস্টিং। বইতে তো মনে হয় বিভিন্ন ধরনের ডিটক্সের কথা বলা আছে, তাই না? সবার জন্য তো হয়তো একই রকম পদ্ধতি খাটবে না। ঠিক বলেছেন। লেখক বিভিন্ন প্রয়োজন আর কে কতটা পারবে সেই অনুযায়ী কয়েক ধরনের ডিটক্সের কথা বলেছেন। যেমন একটা আছে ৪৮ ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স। এটা সবচেয়ে কঠিন। ৪৮ ঘন্টা? কি করতে হয় এতে? এই ৪৮ ঘন্টা ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটার, এমনকি গান শোনা যা মনকে স্টিমুলেট করে, চিনি বা প্রসেসড খাবার আর অন্য সব ধরনের আর্টিফিশিয়াল স্টিমুলেশন থেকে একদম দূরে থাকতে হয়। কি করা যায় তাহলে? শুধু জল খাওয়া, কাগজ কলমে লেখা, কোনো প্ল্যানিং ছাড়া, উদ্দেশ্যহীনভাবে হাঁটা, মেডিটেশন করা আর খুব লিমিটেডভাবে কারুর সাথে সরাসরি কথা বলা। এটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু ব্রেনের জন্য একটা পাওয়ারফুল রিসেট বাটনের মতো কাজ করতে পারে। বাপরে, এটা তো খুবই কঠিন। হ্যাঁ, আর একটা অপশন হলো ২৪ ঘন্টা ডোপামিন ডিটক্স। যারা ৪৮ ঘন্টা খুব কঠিন মনে করেন, তাদের জন্য এটা একটা ভালো অল্টারনেটিভ। নিয়মকানুন কিছুটা কম স্ট্রিক্ট, কিন্তু মূল লক্ষ্য একই থাকে, ডিজিটাল আর অন্যান্য সহজলভ্য স্টিমুলেশন থেকে দূরে থেকে ব্রেনকে রেস্ট দেওয়া। আচ্ছা, আর? আর একটা আছে আংশিক ডোপামিন ডিটক্স। এটা হয়তো বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল। এখানে ব্যক্তি তার নিজের জীবনের সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশনের কারণগুলো চিহ্নিত করে। যেমন ধরুন, হয়তো কোনো নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাপ বা অনলাইন গেমিং বা সারাক্ষণ নিউজ দেখা। এগুলো আইডেন্টিফাই করে শুধু সেই নির্দিষ্ট জিনিসগুলো থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ধরুন ১ সপ্তাহ বা ১ মাস, নিজেকে দূরে রাখা। এটা খুব টার্গেটেড একটা অ্যাপ্রোচ। এই প্রক্রিয়াগুলো, বিশেষ করে ওই ৪৮ ঘন্টার ব্যাপারটা বেশ কঠিন শোনায়। মানে এত কষ্ট করার পেছনে আসল বেনিফিটটা কি? এটা কি সত্যি লং টার্ম কোনো চেঞ্জ আনে, নাকি শুধু একটা টেম্পোরারি ব্রেক? প্রশ্নটা খুব জরুরি। বই অনুযায়ী এর শর্ট টার্ম এবং লং টার্ম বেশ কিছু উপকারিতা আছে। প্রথমত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফোকাস করার ক্ষমতা বাড়ে। যখন ব্রেন কম স্টিমুলেশনে অভ্যস্ত হয়, তখন একটা নির্দিষ্ট বিষয়ে ডিপলি ফোকাস করা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, সাধারণ বা প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। হয়তো বই পড়া বা প্রকৃতির কাছে থাকা বা শুধু চুপচাপ বসে থাকাও ভালো লাগতে শুরু করে। আচ্ছা। তৃতীয়ত, সেলফ কন্ট্রোল বাড়ে। নিজের যে ইম্পালসগুলো, সেগুলোকে চেনার এবং কন্ট্রোল করার ক্ষমতা বাড়ে। আর সব মিলিয়ে প্রোডাক্টিভিটি বাড়ে, কারণ মানুষ তার লক্ষ্য আর জরুরি কাজগুলোর দিকে মনোযোগ দিতে পারে। কিন্তু এটা কি স্থায়ী হয়? দেখুন, আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটাও সত্যি। এটা লং টার্ম সলিউশন হবে কিনা তা নির্ভর করে ডিটক্সের পরের অভ্যাসগুলোর উপর। ডিটক্স একটা পাওয়ারফুল রিসেট বাটন হতে পারে, কিন্তু লং টার্ম চেঞ্জ আনতে হলে এরপরও কনসিয়াসলি চেষ্টা চালিয়ে যেতে হয়। বোঝা গেল। তাহলে ধরা যাক কেউ এই ডোপামিন ডিটক্স চেষ্টা করতে ইন্টারেস্টেড হলো। শুধু স্টিমিউলেশন থেকে দূরে থাকলেই কি হবে, নাকি বইতে এর জন্য কিছু নির্দিষ্ট কৌশল বা ধাপের কথাও বলা হয়েছে? মানে কিভাবে এটা সাকসেসফুলি করা যায়? হ্যাঁ, অবশ্যই। লেখক থিবো মেরিস শুধু ডিটক্সের কথাই বলেননি, বরং এই প্রক্রিয়াটাকে সফল করতে আর এর সুফল ধরে রাখতে বেশ কিছু কার্যকরী কৌশল আর স্টেপসের কথা ডিটেলসে বলেছেন। প্রথম ধাপ হল নিজের প্রধান ডিস্ট্র্যাকশনগুলো আইডেন্টিফাই করা। মানে সততার সাথে খুঁজে বের করতে হবে কোন কাজগুলো বা অ্যাপগুলো আপনার সবচেয়ে বেশি সময় আর মনোযোগ নষ্ট করে, কোন অভ্যাসের চক্র থেকে বেরোতে সবচেয়ে কষ্ট হয়। লিখে রাখা ভালো। হ্যাঁ, লেখক এগুলোকে নির্দিষ্টভাবে লিখে ফেলার পরামর্শ দেন। যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, নিউজ অ্যাপ, গেমিং, যাই হোক, সমস্যাটা স্পষ্টভাবে স্বীকার করাটাই সমাধানের প্রথম ধাপ। ঠিক।
তারপর? ধাপ 2, ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি করা। মানে যে অভ্যাসগুলো বদলাতে চান সেগুলোকে করাটা একটু কঠিন করে তুলুন। ওই কাজগুলো করার পথে কিছু বাধা তৈরি করা। কিভাবে? যেমন সোশ্যাল মিডিয়া বা গেমিং অ্যাপ ফোন থেকে ডিলিট করে দেওয়া, শুধু লগ আউট না। ওয়েবসাইটে লগ ইন করতে হলে ব্রাউজার থেকে করা, যা অ্যাপের চেয়ে একটু বেশি ঝামেলার। ফোনের সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা। কাজের সময় ফোন বা অন্য ডিভাইস নাগালের বাইরে অন্য ঘরে রেখে আসা। লেখক বলছেন শুধু উইল পাওয়ারের উপর ভরসা না করে এনভায়রনমেন্টটাকে এমনভাবে সাজানো যাতে খারাপ অভ্যাস চালিয়ে যাওয়াটা কঠিন আর ভালো অভ্যাস করাটা সহজ হয়। ইন্টারেস্টিং আইডিয়া। এরপর? ধাপ 3, একটা ভালো সকালের রুটিন তৈরি করা। দিনের শুরুটা কেমন হচ্ছে তার উপর সারাদিনের মনোযোগ আর মেন্টাল স্টেট অনেকটাই নির্ভর করে। লেখক একটা শান্ত, স্থির আর প্রোডাক্টিভ মর্নিং রুটিন তৈরির ওপর খুব জোর দিয়েছেন। ঘুম থেকে উঠেই ফোন দেখা বন্ধ করা, তাই তো? একদম, ওটা খুব জরুরি। এর বদলে রুটিনে থাকতে পারে কিছুক্ষণ মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস, হালকা স্ট্রেচিং বা এক্সারসাইজ। দিনের প্রধান 3টে কাজ বা গোল ঠিক করে লিখে ফেলা, কিছুক্ষণ গ্র্যাটিটিউড জার্নালিং করা। এই কাজগুলো ব্রেনকে দিনের জন্য রেডি করে আর প্রথম থেকেই মনোযোগের কন্ট্রোল নিজের হাতে রাখতে হেল্প করে। ঠিক। আর ধাপ 4, মনোযোগ বাড়ানোর কৌশল প্র্যাকটিস করা। ডিটক্সের পর মনোযোগ ধরে রাখার জন্য কিছু টেকনিক রেগুলারলি প্র্যাকটিস করা দরকার। যেমন একটা হলো লেজার ফোকাস বা টাইম বক্সিং। একটা নির্দিষ্ট সময়, ধরুন ৪৫-৬০ মিনিট ঠিক করে নেয়া এবং ওই সময় অন্য সব কিছু বন্ধ রেখে শুধু একটা নির্দিষ্ট কাজে ডিপলি ফোকাস করা। তারপর একটা ছোট ব্রেক। এটা ফোকাসের মাসেলকে শক্তিশালী করে। আচ্ছা। আরেকটা হলো একই সময়ে একই জায়গায় কাজ করা। সম্ভব হলে প্রতিদিন একই সময়ে আর একই নির্দিষ্ট জায়গায় বসে জরুরি কাজ করার অভ্যাস তৈরি করা। এতে ওই জায়গা আর সময়টা ব্রেনের কাছে কাজের একটা সিগন্যাল বা ট্রিগার হয়ে ওঠে, যা ফোকাস করতে হেল্প করে। এটা ভালো পয়েন্ট। আর মাইন্ডফুলনেস বা মননশীলতা শুধু মেডিটেশন নয়, ডেইলি লাইফেও এটা প্র্যাকটিস করা যায়। যেমন খাওয়ার সময় খাবারের টেস্ট, স্মেল, কালার সবকিছুর প্রতি মনোযোগ দেওয়া, মাইন্ডফুল ইটিং। বা হাঁটার সময় চারপাশের শব্দ, বাতাস, নিজের পায়ের ফিলিং এগুলোর প্রতি মনোযোগ দেওয়া, মাইন্ডফুল ওয়াকিং। এই অভ্যাস বর্তমানে থাকার ক্ষমতা বাড়ায় আর ডিস্ট্র্যাক্টিং থটস কমায়। আর শেষ ধাপ 5, রিল্যাপস বা পুরনো অভ্যাসে ফিরে যাওয়া থেকে নিজেকে বাঁচানো। ডিটক্স শেষ হওয়ার পর বা নতুন অভ্যাসের চেষ্টায় আবার পুরনো ডিস্ট্র্যাক্টিং অভ্যাসে ফিরে যাওয়াটা খুব স্বাভাবিক। লেখক এটাকে ফেলিওর হিসেবে না দেখে লার্নিং অপরচুনিটি হিসেবে দেখতে বলেছেন। মানে এটা হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। এর জন্য আগে থেকে রেডি থাকা ভালো। কোন সিচুয়েশনে বা কী ধরনের মুডে, যেমন স্ট্রেস, বোর্ডম, পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার টেন্ডেন্সি বাড়ে, সেই ট্রিগারগুলো চিনে রাখা জরুরি। যদি রিল্যাপস হয়েও যায় তাহলে নিজেকে বেশি ব্লেম না করে কেন হলো সেটা বুঝে আবার নতুন করে শুরু করার মেন্টালিটি রাখা। আর নিজের প্রতি একটু সিম্প্যাথেটিক হওয়াটা খুব জরুরি। এই কৌশলগুলোর মধ্যে একটা টার্ম বেশ ইন্টারেস্টিং লাগলো, ওপেন সিস্টেম বনাম ক্লোজড সিস্টেম। কাজের ক্ষেত্রে এটা কিভাবে মনোযোগকে এফেক্ট করে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যা লেখক তুলে ধরেছেন। উনি বলছেন আমরা বেশিরভাগ সময় না জেনেই একটা ওপেন সিস্টেমে কাজ করি। মানে কি? মানে হলো আমরা যখন কোনো একটা কাজ করছি তখন আমাদের মনোযোগের দরজাটা অন্য সব কিছুর জন্য খোলাই থাকে। যেমন রিপোর্ট লিখতে লিখতে হঠাৎ আসা ইমেলের নোটিফিকেশন দেখলাম, মেসেজের রিপ্লাই দিলাম, একটু পরপর নিউজ সাইট চেক করলাম। মানে মনোযোগটা কন্টিনিউয়াসলি এদিক ওদিক লাফাচ্ছে। হ্যাঁ, এটা তো হয়ই। এর ফলে কোনো কাজই ডিপ ফোকাস পায় না। অনেকগুলো কাজ হাফ ডান হয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে, যেগুলোকে লেখক বলছেন ওপেন লুপস। এটা আমাদের মেন্টাল এনার্জি নষ্ট করে আর স্ট্রেস বাড়ায়। এর উল্টো দিকে ক্লোজ সিস্টেম হলো একটা কাজের মেথড, যেখানে আপনি কনসিয়াসলি ডিসাইড করেন যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি শুধু একটা নির্দিষ্ট কাজেই ফোকাস করবেন এবং সেই সময়ে অন্য সমস্ত পসিবল ডিস্ট্র্যাকশনের দরজা বন্ধ রাখবেন। মানে মাল্টিটাস্কিং না করা। একরকম তাই। মানে কাজটা শেষ না হওয়া পর্যন্ত বা নির্ধারিত সময়, ধরুন 1 ঘন্টা পার না হওয়া পর্যন্ত আপনি অন্য কিছুতে যাবেন না। যেমন আপনি ঠিক করলেন পরের ৪৫ মিনিট শুধু প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। এই সময়ে ফোন সাইলেন্ট, ইমেল ক্যাব বন্ধ। লেখক পরামর্শ দিচ্ছেন কাজের জন্য এমন ক্লোজড সিস্টেম তৈরি করতে। যেমন দিনের একটা নির্দিষ্ট সময়, ধরা যাক সকালে ৩০ মিনিট আর বিকেলে ৩০ মিনিট ইমেল বা মেসেজ চেক করার অভ্যাস করা, বাকি সময় নয়। এটা ফোকাসের ডেপথ বাড়ায় আর কাজ তাড়াতাড়ি শেষ করতে হেল্প করে। তার মানে দাঁড়াচ্ছে
ডোপামিন ডিটক্স আসলে শুধু টেম্পারারিলি কিছু জিনিস ছেড়ে দেওয়া নয়, বরং এটা আমাদের কাজের ধরন, মনোযোগ দেওয়ার ক্ষমতা আর আলটিমেটলি আমাদের লাইফস্টাইল ইমপ্রুভ করার একটা প্রসেস। এটা লং টার্ম হ্যাবিট চেঞ্জের একটা শুরু মাত্র। একদম ঠিক। ডিটক্সটা হলো একটা সুযোগ, বলতে পারেন মনোযোগের ওপর জমে থাকা ধুলো পরিষ্কার করার মতো। কিন্তু আসল কাজটা হলো ডিটক্স থেকে যে ক্ল্যারিটি আর এনার্জি পাওয়া গেল সেটাকে ব্যবহার করে লং টার্ম হেলদি হ্যাবিটস তৈরি করা, যাতে আমাদের মনোযোগের কন্ট্রোল আমাদের হাতে থাকে এবং বারবার এত স্ট্রিক্ট ডিটক্সের দরকার না হয়। লক্ষ্যটা হলো টেকনোলজির দাস না হয়ে টেকনোলজির মাস্টার হওয়া। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে আজকালকার জীবনের সহজলভ্য ডিজিটাল স্টিমুলেশনগুলো কিভাবে আমাদের মনোযোগ আর প্রোডাক্টিভিটিকে সাইলেন্টলি নষ্ট করছে। আর এর কেন্দ্রে রয়েছে ডোপামিন, যা একদিকে আমাদের চালিকা শক্তি, আবার অন্যদিকে অতিরিক্ত হলে আসক্তির কারণও হতে পারে। হ্যাঁ, থিবো মেরিসের ডোপামিন ডিটক্স বইতে আমাদের সেই কনসিয়াসনেসের আলোতে নিয়ে আসে। এটা দেখায় যে আমরা যদি ইচ্ছে করে আমাদের জীবনে আসা স্টিমুলেশনের মাত্রা কমাতে পারি, তাহলে আমাদের হারানো মনোযোগ ফিরিয়ে আনা সম্ভব। সেটা ৪৮ ঘন্টার কঠিন ডিটক্স হোক বা নিজের প্রয়োজন অনুযায়ী তৈরি করা পার্শিয়াল ডিটক্স পথ যাই হোক না কেন। মূল লক্ষ্য হল ব্রেনের স্বাভাবিক সেন্সিটিভিটি ফিরিয়ে আনা, আর যে কাজগুলো আমাদের জীবনের জন্য সত্যি মিনিংফুল সেগুলোতে আবার ফোকাস করার ক্ষমতা অর্জন করা। আর তার জন্য ওই কৌশলগুলো। হ্যাঁ, আর এর জন্য ফ্রিকশন তৈরি করা, একটা নিয়মমাফিক রুটিন ফলো করা, কাজের জন্য ক্লোজড সিস্টেম তৈরি করা আর মাইন্ডফুলনেসের মতো কৌশলগুলো খুব হেল্পফুল হতে পারে। এই আলোচনাটা সত্যি ভাবনার খোরাক যোগায়। মনে হচ্ছে যেন আমরা শুধু মনোযোগের কথাই বলছি না, বরং কিভাবে আরও মিনিংফুল আর পারপাসফুল জীবনযাপন করা যায় সেই বড় প্রশ্নটাও এর সাথে জড়িয়ে আছে। ঠিক তাই। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ কথাটা লুকিয়ে আছে, যা শ্রোতাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া যেতে পারে। ডোপামিন ডিটক্স নিঃসন্দেহে একটা পাওয়ারফুল টুল হতে পারে ডিস্ট্র্যাক্টেড মনোযোগকে ট্র্যাকে ফেরানোর জন্য বা একটা ক্ষতিকর সাইকেল ভাঙার জন্য। কিন্তু এটা কি সলিউশন, নাকি সলিউশনের শুরু মাত্র? লং টার্ম আর সাস্টেনেবল ওয়েলবিংয়ের জন্য আসল প্রশ্নটা হয়তো হওয়া উচিত, কিভাবে আমরা টেকনোলজি আর আধুনিক জীবনের এই যে অনিবার্য স্টিমুলেশনগুলো, এগুলোর সাথে একটা হেলদি, ব্যালেন্সড আর কনশিয়াস রিলেশনশিপ তৈরি করতে পারি। এমন একটা সম্পর্ক যা আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে, আমাদের মেন্টাল পিস বজায় রাখবে এবং বারবার কঠিন ডিটক্সের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে। এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে মনোযোগ আর ভালো থাকার লং টার্ম চাবিকাঠি।